নমস্কার, আমি জয়ন্ত ঘোষাল বলছি। আপনাদের সামনে সরাসরি হাজির হলাম পশ্চিমবঙ্গের এই ভোট রঙ্গ নিয়ে। দেখুন, 18তম বিধানসভা নির্বাচন পশ্চিমবঙ্গে। এবারে ভোট হচ্ছে, 18 বছর বয়স হলো, মানে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন এখন সাবালক। এই 18 বছরের যে বিধানসভা নির্বাচন, আমি নিজে 42 বছর ধরে পশ্চিমবঙ্গ শুধু নয় গোটা দেশের ভোট রঙ্গ দেখছি। আমার একটা জিনিস মনে হয় যে আমরা নিজেদের মধ্যে আলোচনা করছিলাম ভোট নিয়ে, এই কথা বলা শুরু করার আগে আমরা নিজেদের মধ্যে বলছিলাম যে ভোট মানে কি, মানে তুমি শুধুই একজন আরেকজনকে দোষারোপ, তুমি বড় না আমি বড়, এবং এই ন্যারেটিভ তৈরি, আখ্যান, মারামারি, মানে এইটাই কি শুধু ভোট? ভোট মানে কিন্তু পেছন ফিরে একটু তাকানো। আমরা তো পশ্চিমবাংলার বাঙালি, সেই কোথায় দার্জিলিং, কোথায় সুন্দরবন, সর্বত্র ভোট হচ্ছে। আর আমরা এই ভোটের সময় নানান প্রান্তে আমাদের রিপোর্টাররা গ্রাউন্ড জিরোতে যারা আছে তারা ঘুরে বেড়াচ্ছে, দেখছে। আমার না ভোটের সময় মনে হয় মানুষকে একটা নতুন করে যেন খুঁজে পাই তাদের ভোটের এই ব্যবহারের মধ্যে দিয়ে, পলিটিক্যাল বিহেভিয়ার। ধরুন আজকে ঠিক করলাম আমরা শুরু করব পাহাড় থেকে, একদম পাহাড় থেকে শুরু করে আমরা নিচের দিকে নামবো। তো শুরু করা যাক দার্জিলিং দিয়ে। দার্জিলিংয়ে আমার এখনো মনে আছে, আমি একবার দার্জিলিংয়ে গেছিলাম রাজীব গান্ধীর সঙ্গে। তখন এই নির্বাচনের মুখে তো রাজীব গান্ধী ভোট প্রচারে আসতেন। তখনও নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়নি, কিন্তু ওই ভোট আসবো আসবো করছে, তো হাওয়া একটু বোঝা। আর ওখানে হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট আছে, এবং সেই ইনস্টিটিউটে জ্যোতিবাবুও গেছেন, মুখ্যমন্ত্রী রাজীব গান্ধীও গেছেন, এবং আমরা রাজীব গান্ধীর সফর সঙ্গী সাংবাদিক সেখানে গিয়ে দার্জিলিংয়ে ছিলাম। ঠান্ডার মধ্যে বেশ ভালোই লাগছিল। তো আমার এখনো মনে আছে যে রাজীব গান্ধীর কংগ্রেস আর জ্যোতিবাবুর সিপিএম, সেখানে একটা বিরাট দ্বৈরথ, একটা বিরাট মারামারি। এবং দার্জিলিংটা, দার্জিলিং তুমি কার, এটা কিন্তু এটা সেই ব্রিটিশ আমল থেকে হয়ে আসছে না, সেসব গল্পে আসছি আপনাদের কাছে। তার আগে আমি এই গল্পটা বলি। গল্পটা হচ্ছে যে রাজীব গান্ধী আর জ্যোতিবাবু তারা মঞ্চে তাদের যতই ঝগড়াঝাটি হোক না কেন, দুপুরবেলায় লাঞ্চটা ওই মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউটে, ওখানে লাঞ্চ হবে। দুজনে একটা সরকারি অনুষ্ঠানও আছে বটে, মুখ্যমন্ত্রী আর প্রধানমন্ত্রী। তো দুপুরবেলায় খাওয়া দাওয়া হচ্ছে, তো সেখানে একটা বুফে সিস্টেমে সমস্ত খাওয়া দাওয়া আছে। এবং ওই ভেজ ননভেজ নিয়ে তখন তো আর বিতর্ক ছিল না যে আমিষ না নিরামিষ, সব কিছু আছে, মাছ আছে, মাংস আছে। তো রাজীব গান্ধী দাঁড়িয়ে সব ওখান থেকে নিজে হাতে প্লেটে করে খাবার নিচ্ছেন। তো আমরা তিনজন সাংবাদিক ছিলাম, আমরা একটু পেছনে দাঁড়িয়ে আছি, কিন্তু প্রধানমন্ত্রীর সফর সঙ্গী, প্রধানমন্ত্রীর সঙ্গে যাচ্ছি, খাবার একসঙ্গেই খাবো। জ্যোতিবাবুও এসছেন, জ্যোতিবাবুর সঙ্গে কথা টথা বলছি। জ্যোতিবাবু প্রথমেই রাজীবকে বললেন যে দেখো বাবু, আমি ওই দাঁড়িয়ে দাঁড়িয়ে না খেতে পারি না, খাবারটা একটুখানি ধীরে সুস্থে আমি ভাত টাত খাবো, আমি টেবিল চেয়ারে বসে খাবো। তুমি ওই দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমাদের ওই স্যান্ডউইচ খাওয়া তোমাদের অভ্যাস, তোমরা ওইসব করো, আমি ভাত মাছের ঝোল খাবো এই টেবিল চেয়ারে। তো রাজীব গান্ধী বললেন যে কি আশ্চর্য, টেবিল চেয়ারে বসে খাবেন, সেটা আপনি আমাকে এরকমভাবে বলছেন কেন? আমি আপনাকে সার্ভ করে দিচ্ছি। বলে একটা প্লেট নিয়ে আমরা যেরকম করি না, সেই একটুখানি শশা নিল, পেঁয়াজ নিল, তারপরে ভাত, আলু ভাজা, তরকারি, পোস্ত, মাছের ঝোল সব আলাদা আলাদা করে। এবং কোনো মানে ওই ক্যাটারিংয়ের লোকজন বা ওখানকার ইনস্টিটিউটের কোনো কর্মী টর্মী নয়, রাজীব গান্ধী নিজে হাতে জ্যোতিবাবুকে সার্ভ করছেন। এবং তারপরেই কিন্তু বিকেলবেলার পর সন্ধ্যাবেলায় সাংঘাতিকভাবে সমালোচনা করে রাজীব গান্ধী ফাটিয়ে একদম সিপিএমের মানে একদম কি সাংঘাতিক আক্রমণাত্মক বক্তৃতা দিল। আমি তখন ভাবছি, এবং আমি আলোচনা করেছিলাম, একজন পুলিশ অফিসার গেছিলেন সেই সময়, তিনি ওখানে জ্যোতিবাবুর নির্বাচনের সময় এবং তার আগে পরে সুরক্ষা নিরাপত্তার দায়িত্বে ছিলেন। তো তিনি আমাকে বললেন, জানেন এটাকে আপনি বলতে পারেন এটা একটা মেগাফোন পলিটিক্স। তাই হলো মেগাফোন পলিটিক্স মানে, তখন তো এত আমাদের এই সোশ্যাল মিডিয়ার যুগ নয়, আর অত অত্যাধুনিক প্রযুক্তি নেই। মেগাফোন ওয়াজ ভেরি ইম্পর্টেন্ট, মানে মাইক্রোফোন। অর্থাৎ মাইক্রোফোনে আমি তোমাকে গালিগালাজ করব,
তুমি আমাকে গালিগালাজ করবে, কিন্তু একটা পারস্পরিক কেন্দ্র রাজ্য সম্পর্ক, ফেডারেল স্ট্রাকচার থাকবে। আর দার্জিলিং বলে কথা, এটা একটা আন্তর্জাতিক সমস্যার বিষয়, এটা একটা এমন একটা জাতীয় নিরাপত্তার বিষয়, এখানে এসে ক্ষুদ্র রাজনীতি করাটা উচিত নয়। এই বোধ বুদ্ধিটা কিন্তু তখন খুব প্রবল ছিল, এবং সেটা কিন্তু নিজের চোখে দেখেছিলাম, জানেন তো। এবং ওই যে মানে মেগাফোন পলিটিক্স যেটা আমাকে বলেছিলেন ওই পুলিশ অফিসার, ওইটা কিন্তু মাইক্রোফোনের পলিটিক্স, মানে হচ্ছে যে আমি তোমার সমালোচনা করব, তুমি আমার সমালোচনা করবে, কিন্তু একটা কোথাও একটা মিথজীবিতা থাকবে, মানে একজন আরেকজনের উপরে আমরা ফেডারেল একটা সিম্বায়োসিস থাকবে। হ্যাঁ, এই 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 জিনিসটাকে তখন কেউ বলতো না যে এটাতে সেটিং হয়ে যাচ্ছে। তো এখন যেটা সমস্যা হচ্ছে, ধরুন দার্জিলিংয়ে এখন একটা জিনিস লক্ষ্য করে দেখেছেন, সব বড় বড় রাজনৈতিক দল, এটা কংগ্রেস করেছে, সিপিএমেরও ইচ্ছা হয়েছিল, তৃণমূল কংগ্রেসও বেশ কিছুদিন ধরে চেষ্টা করেছিল, বিজেপির তো আছেই, যে কিভাবে দার্জিলিংয়ে পাহাড়ে আমাদের দলের প্রভাব প্রতিপত্তি বাড়িয়ে আমরা একটা জাতীয় দল বা পশ্চিমবঙ্গের আঞ্চলিক দল সেটা হতে পারে, আমরা দার্জিলিংয়ের দখল নেব। এটাও এক ধরনের এক্সপ্যানশনিজম, এটাও এক ধরনের সম্প্রসারণবাদ। এই জন্যে পাহাড়ের জনজাতির বিচ্ছিন্নতাও কাটে না। ধরুন আমার এখনো মনে আছে সিদ্ধার্থ শঙ্কর রায়, তিনি দার্জিলিংয়ের প্রার্থী হয়েছিলেন এবং সেখানে তিনি দাঁড়াতে চলে গেলেন। এখন দার্জিলিংটা সাহেবরা ভেবেছিল যে এটা ঠান্ডার জায়গা এবং গ্রীষ্মকালীন এখানে একটা রাজধানীর মতো ব্যাপার হবে, এবং যে কারণে রাজভবনটা আছে দার্জিলিংয়ে, এত ভালো একটা রাজভবন আছে কেন? তার কারণ আমরা গরমকালে রাজভবনে গিয়ে থাকবো, শীতকালে আবার কলকাতার রাজভবনে এসে থাকবো। ব্রিটিশরা তো ওখানে তৈরি করেছে নিজের হাতে একটা স্যাংচুয়ারি, এবং অনেক সময় চিকিৎসার জন্য তো ওখানে গিয়ে থাকতেন এবং অনেকে থেকেছেন। আমাদের সিস্টার নিবেদিতা কতদিন ওখানে থেকেছেন, ওনার তো মানে ওখানেই তার শেষ যে দিনগুলো তো সিস্টার নিবেদিতার সেই দার্জিলিংয়ের পাহাড়েই কেটেছে। তো এহেন দার্জিলিংয়ে এবার আমি এখনকার কথায় আসি, তা না বলবেন যে আপনি যে যথেষ্ট বুড়ো হয়ে গেছেন, শুধু পুরনো দিনের গপ্প করে যাচ্ছেন, এখনকার গপ্প করছেন না। দেখুন সুভাষ ঘিসিং থেকেও যদি আমরা একটু কুইক একটা রিক্যাপ যাকে বলে, আমি সুভাষ ঘিসিংকে দেখেছি যে জ্যোতিবাবুর বিরোধিতা করছে, এবং সেখানে সাংঘাতিকভাবে গোর্খাল্যান্ডের আন্দোলন শুরু হয়ে গেছে। বুটা সিং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, রাজীব গান্ধী দেশের প্রধানমন্ত্রী, তখন হরকিষেণ সিং সুরজিৎ তিনি জ্যোতিবাবুর এবং সিপিএমের দূত, তিনিও সর্দারজি, বুটা সিংও সর্দারজি, খুব ভাব হয়েছিল দুজনের দিল্লিতে, এবং সুভাষ ঘিসিং আগুন জ্বালিয়ে দিচ্ছে প্রচণ্ড পরিমাণে। এবং দার্জিলিং যদি আলাদা হয়ে যায়, এবং পশ্চিমবঙ্গের বাঙালি বিরোধী তারা শুরু করে দিয়েছে, বাঙালিদের তাড়াচ্ছে দার্জিলিং থেকে সে। এবং তখন কিছু লোক সবসময় থাকে, কংগ্রেসের মধ্যেও ছিল, তারা ভাবলো যে এই পাহাড়ের এই আগুনটাকে নিয়ে যদি খেলা করা যায় এবং জ্যোতিবাবুকে যদি একটু দুর্বল করে দেওয়া যায়, তখন তো কংগ্রেস বনাম সিপিএম না, আজকের মতো এটা তৃণমূল বনাম বিজেপি পরিস্থিতিটাই ছিল না। সুতরাং সেখানে তখন এই সুভাষ ঘিসিংকে কাজে লাগিয়ে কি করে মানে আর কি সিপিএমকে বেপাকে ফেলা যায়, সেটা প্রথম অর্ধে হলো। জ্যোতিবাবু সত্যি সত্যি খুব পার্টাপ্ট হয়ে গেছিলেন, এবং তিনি রাজীব গান্ধী শরণাপন্ন হতে হয়েছিল, এবং বলা হয়েছিল যে এটাকে কিছু একটা করতে। এবং ইন্দারজিৎ বলে একজন মানুষ ছিলেন, তিনি জার্নালিস্ট ছিলেন, সাংবাদিক ছিলেন, দিল্লিতে থাকতেন, নিজেদের সংবাদ সংস্থা ছিল, এবং তার বাবাও মানে বড় একজন সাংবাদিক ছিলেন, আদতে পাঞ্জাবি ছিলেন, কিন্তু পুরো নামটা উনি বলতেন না। ওনার পুরো নামটা ছিল ইন্দারজিৎ খুল্লার, কিন্তু খুল্লার শব্দটা ব্যবহার করতেন না। আমাদের বাংলা কাগজে খুল্লার লিখলে উনি খুব রেগে যেতেন, বলে তোমরা ভীষণ কাস্টিস্ট, তোমরা কেন খুল্লার লেখো, আমি যখন বলি না। তো সেই যাই হোক, সে ইন্দারজিতের অফিস ছিল, এবং ওনার বাবা দুর্গা দাসের নামে অ্যাওয়ার্ডও দেওয়া হয়, সাংবাদিকতার অ্যাওয়ার্ড, প্রবীণ লোক। ইন্দারজিতের সাথে, মানে ইন্দারজিৎ হলো প্রতিনিধি কংগ্রেসের পক্ষ থেকে ঘিসিংয়ের পক্ষ থেকে, অর্থাৎ ঘিসিংয়ের রিপ্রেজেন্টেটিভ হয়ে দিল্লিতে এসে নেগোশিয়েট করতো, এবং সুরজিৎ করতো জ্যোতিবাবুর হয়ে। তার ফলে ইন্দারজিৎ আর সুরজিৎ তারা বসে মিটমাট করলো, এবং তারপর মিটমাট হলো, ত্রিপাক্ষিক চুক্তি হলো, এবং সেই ত্রিপাক্ষিক চুক্তি দিল্লিতে হলো, এবং জ্যোতিবাবুর সাথে একটা মিটমাট হলো, সর্বদলীয় বৈঠক হলো, সমস্ত কিছু হয়ে টয়ে গেল। সেসব গল্প বলতে গেলে আরও অনেক সময় লাগবে,
কিন্তু ওই জায়গাটা থেকে বিমল গুরুং, বিনয় তামাং একে একে একই ট্র্যাডিশন কিন্তু সমানে চলেছে। এবং মমতা বন্দ্যোপাধ্যায় যেটা করলেন, প্রথম দিকে তিনি ভেবেছিলেন যে তৃণমূল কংগ্রেসকে কি করে বাড়ানো যায়। অরূপ বিশ্বাস দায়িত্বপ্রাপ্ত, ওখানে গিয়ে সমস্ত অনেক কিছু করলেন এবং গোর্খাদের শুধু নয়, যত জনজাতি আছে, মানে শুধু তো গোর্খা নয়, ওখানে আরও অনেক রকমের, মানে অন্তত 10-12টা পৃথক আঞ্চলিক সংগঠন করলেন। সেটা নিয়ে গোর্খাদের মধ্যে প্রতিক্রিয়া হলো, বললো যে এটা গোর্খা মনোপলিকে ভাঙতে এটা ইচ্ছাকৃতভাবে মমতা বন্দ্যোপাধ্যায় করছেন এবং রাজ্যের তথ্য এবং সংস্কৃতি দপ্তর তাদের বিভিন্ন পরিষদকে তাদেরকে আলাদা আলাদা করে টাকা পয়সা দেওয়া, তাদের কালচারাল প্রোগ্রাম এই সমস্ত হতে লাগলো। পরে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় দেখলেন, এটা বিমল গুরুংকে দেখলেন, বিনয় তামাংকে দেখলেন, তার ফলে এখন যেটা করছেন এক্সিস্টিং সেট আপকে তিনি বলে দিয়েছেন যে আমরা তৃণমূল কংগ্রেস প্রার্থী দেব না। এখন 7টা যদি বিধানসভা নির্বাচন থাকে সেখানে তারাই প্রার্থী দিন, সেখানে আমরা লড়াইটা করব না। বিজেপি যদি লড়তে চায় লড়বে, বিজেপির লোকসভার সদস্য সেই জায়গাটা দখল করে রেখেছে এবং তারা মনে করে যে কি করে তারা সেই জায়গাটাকে কন্ট্রোল করবে। তার ফলে যেটা হচ্ছে গোর্খাদের সঙ্গেই কিন্তু গোর্খাদের একটা যে মানে দ্বন্দ্ব, এবং বিজেপির প্রার্থী দার্জিলিংবাসী হলেও আসলে দিল্লিবাসী, আসলে তিনি কর্পোরেট একটা সংস্থার যথেষ্ট গুরুত্বপূর্ণ প্রতিনিধি এবং আমি ব্যক্তিগতভাবে তার সাথে আমার পরিচয় আছে, অত্যন্ত তার স্বভাব ভালো, সবই ভালো, কিন্তু দার্জিলিংয়ের যাকে বলে ভূমিপুত্র বলতে যেটা বোঝায় সেটা হতে পারছে না। তার ফলে এই মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াইটা কিন্তু দার্জিলিংয়ে অন্তত মেঘনাথের মতো মেঘের আড়াল থেকে বিজেপির বিরুদ্ধে লড়াইটা লড়তে চাইছেন। কিন্তু জানেন, আমার একটা জিনিস খালি মনে হয় যে এই যে দার্জিলিং, এত স্মৃতি, আমাদের কাঞ্চনজঙ্ঘা, আমাদের সত্যজিৎ রায় থেকে শুরু করে সমস্ত কিছু দার্জিলিংয়ে মিলে মিশে রয়েছে, সেই দার্জিলিংয়ের বিচ্ছিন্নতা বোধটা কি যাচ্ছে? আমি যখনই দার্জিলিংয়ে যাই আমার দেখলে খারাপ লাগে, জলের কিন্তু তীব্র সংকট, পানীয় জলের থেকেই গেল। আমি কিন্তু সেখানে গেলে দেখতে পাই যে ওখানে কিন্তু যারা এই জিপ চালিয়ে জীবন ধারণ করে তাদের এই যে পেট্রোল এবং ডিজেলের দাম বাড়লে তাদের ওপর কি তার প্রভাব পড়ে, পর্যটন যদি কোনোভাবে বিপর্যস্ত হয়, বারবার দার্জিলিংয়ে যখনই আন্দোলন হয় পর্যটন বিপর্যস্ত হয়। সুতরাং কোথাও একটা এখানে অন্তত দার্জিলিংটাকে অন্তত এই যে এত বিচ্ছিন্নতা বোধ, এত অভাব, এইগুলো থেকে বেরোনোর জন্য কোথাও একটা কনসেনসাস বিল্ড আপ করা উচিত। অর্থাৎ আমরা দার্জিলিংটাকে অন্তত এই তৃণমূল বনাম বিজেপির যে রাজনৈতিক বিরোধের প্রিজম থেকে যদি বের করে আনতে পারি, এই তুতু ম্যায় থেকে যদি বেরিয়ে এসে বলতে পারি যে দার্জিলিংটাকেও আমাদেরকে আরও উন্নত করতে হবে, দার্জিলিংয়ে হাসপাতাল দরকার, দার্জিলিংয়ে শিক্ষা প্রতিষ্ঠান দরকার, দার্জিলিং থেকে ছেলেমেয়েরা কলকাতায় আসবে না, কলকাতার ছেলেমেয়েরা দার্জিলিংয়ে যাবে, এবং দার্জিলিংটা একটা সাংঘাতিক, দার্জিলিংয়ের চা বাগানের কি অবস্থা। সুতরাং এটা কিন্তু কোনো একজন মুখ্যমন্ত্রী আর একজন প্রধানমন্ত্রী তারা সমস্ত সলভ করে দেবেন আর সারা জীবন আমরা সেটা দেখবো আর ভোটের সময় মারামারি করব, সেটা না করে মানুষের স্বার্থে আমরা যদি সমতল এবং পাহাড়ের মধ্যে বন্ধুত্ব স্থাপন শুধু নয়, উন্নয়নের স্বার্থে আমরা যদি এই ভোটের যে রাজনীতি, সেই ভোটের উত্তপ্ত রাজনীতিতে জল নেই কিন্তু পাহাড়ের দেয়ালে দেয়ালে সব স্লোগান ভরে গেছে। টাকা, গোর্খা পার্বত্য পরিষদ মানে সরকারের কাছ থেকে আমি টাকা নেব, আর সেই টাকাটা কতিপয় নেতা তারা গোর্খার কাউন্সিলটাকে দখল করে নিয়ে যা ইচ্ছে তাই করে চলেছে। জ্যোতিবাবু থেকে এখনো পর্যন্ত সেই ট্র্যাডিশন সমানে চলেছে, এবং তুমি চুরি করো আমি কিছু বলছি না, তুমি আমাকে সমর্থন করো, এও এক ধরনের অদ্ভুত বোঝাপড়ার যে রাজনীতি। কোথাও একটা সাফার করছে, ভিকটিম হচ্ছে দার্জিলিংয়ের সাধারণ মানুষ। সুতরাং আমার এটুকুই প্রত্যাশা যে ভোট এসে গেছে, ভোটের রাজনীতিতে বিজেপি জিতবে, তা না হলে তৃণমূল সমর্থিত পাহাড়ের প্রার্থীরা জিতবে। যেই জিতুক, দার্জিলিংটার জন্য আমরা একটা ঐকমত্যে পৌঁছতে পারি না? আমরা বলতে পারি না এই দার্জিলিংটা আমারও দার্জিলিং, তোমারও দার্জিলিং, এই দার্জিলিং আমাদের
সকলের দার্জিলিং। আজ এই পর্যন্তই থাক, আবার খুব শিগগিরই আসছি আপনাদের কাছে আর একটা এপিসোড নিয়ে। নমস্কার।